গভীর রাত, চারপাশ নিস্তব্ধ, সময় যেন থমকে গেছে। বাতাস ভারী হয়ে আছে নিঃশব্দতার বোঝায়। জানালার ওপারে কালো আকাশ, ছড়িয়ে থাকা কয়েকটি নিহত তারা। রাস্তার ল্যাম্পপোস্টের আলো ম্রিয়মান, তার নিচে দীর্ঘ ছায়া পড়ে আছে। কখনো দূরে কোনো নিশাচর পাখির ডানা ঝাপটানোর শব্দ শোনা যায়, কখনো বা বাতাসের মৃদু শীষ। ঝিঝি পোকার একটানা ডাকের মাঝে হঠাৎ নেমে আসে নিখুঁত নীরবতা, যেন রাত নিজেই শ্বাস ধরে আছে। সময়ের ভারে ক্লান্ত ঘড়ির কাঁটা ধীরগতিতে এগিয়ে চলে। চারপাশে সবকিছু নিস্তব্ধ, অথচ কোথাও যেন কোনো এক অদৃশ্য সত্তা লুকিয়ে রয়েছে, গভীর অন্ধকারের অতলে। কমা 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 আবরার আতিয়াকে কোলে নিয়ে গাড়ি থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে রুমের উদ্দেশ্য যাচ্ছে। আতিয়ার এখনও জ্ঞান ফেরেনি। আবরার রুমের দরজার সামনে এসে আতিয়াকে কোল থেকে নামিয়ে জড়িয়ে রাখল এক হাত দিয়ে আর অন্য হাতে পাসওয়ার্ড টাইপ করল। পাসওয়ার্ড টাইপ শেষ হতেই দরজা খুলে গেল। আবরার আতিয়াকে আবারও কোলে নিল, তারপর রুমে ঢুকে বেডে শুয়ে দিল। আবরার আতিয়ার গায়ে ব্লাঙ্কেট জড়িয়ে দিয়ে হিসিসিয়ে বলল, বাচ্চা বউ তাড়াতাড়ি উঠে পড়ো, আমার রোমান্টিকতা উঠলে পড়েছে, এখন এপ্লাই না করলে আমি শান্তি পাচ্ছি না। আবরার এইবার তার রুমের বারান্দায় চলে গেল। আবরার বারান্দায় পা দিতেই সামনে সুইমিং পুলের শান্ত নীল জল চোখে পড়ল। পুলটা বারান্দার একদম সাথে লাগানো, যেন দরজা খুললেই স্বচ্ছ পানির রাজ্য শুরু। আধুনিক ডিজাইনের এই ইনফিনিটি পুলটাতে রাতের আলো পোড়ায় পানির উপর রূপলি ঝলক ফুটে উঠেছে। পুলের কিনারায় কালো মার্বেলের স্ল্যাব বসানো, যেখানে বসে আরাম করে পা ডুবিয়ে রাখা যায়। পানির উপর ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে, আর সঙ্গে বাতাসের মৃদু শীতল পরশ আবরারের শরীর ছুঁয়ে যাচ্ছে। আবরার পুলের কিনারায় গিয়ে একটা সিগারেট ধরাল। সুইমিং পুলের স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে সিগারেটে টান বসাল। 2-3 টান দিতেই হুট করে কেউ পেছনে থেকে বলে উঠল, নির্জীব মানুষ, আপনি সিগারেট খান? আবরার সিগারেট হাতে নিয়েই পিছে ফিরে দেখে আতিয়া দাঁড়িয়ে আছে। গায়ে কোন ওড়না নেই, চুলগুলো এলোমেলো করা, চোখ দুটো এখনও যেন বুজে আসছে, তবুও চোখ টেনে টেনে রেখেছে। আবরারকে কোন কথা বলতে না দেখে আতিয়া আস্তে আস্তে আবরারের কাছে হেঁটে আসল। আবরার এখনও সিগারেট হাতে ধরে আছে। আতিয়া আবরারের কাছে এসে নাক চেপে ধরে বলল, এই যে আপনি সিগারেট খানছি, ফেলান তাড়াতাড়ি, আমার দম বন্ধ হয়ে আসছে। আবরার একবার হাতে থাকা সিগারেটের দিকে তাকিয়ে নিল, তারপর আবরাও আতিয়ার দিকে তাকাল। তারপর একটা বাঁকা হাসি দিয়ে আবরার সিগারেটটা ঠোঁটে ধরে আর এক টান দিয়ে সিগারেট ফেলে দিল। তারপর আতিয়াকে এক ঝটকায় নিজের কাছে টানল। আতিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল, আর সিগারেটের ধোঁয়া আবরার সব আতিয়ার মুখে ঢুকিয়ে দিল। এত তাড়াতাড়ি সব হলো যে আতিয়া কিছু বুঝতে পারল না। পরে ধোঁয়া মুখের ভিতরে ঢুকতেই আতিয়ার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগল। ও ছোটাছুটি শুরু করল। আবরার আতিয়াকে শক্ত করে চেপে ধরে তার অধরের স্বাদ নিতে লাগল। কিছু সময় পরে আবরার আতিয়াকে ছেড়ে দিল। আতিয়া ছাড়া পেতেই কেসে উঠল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল। আবরার আতিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, বলতে হবে তোমার ঠোঁটের টেস্ট দারুণ, প্রত্যেক বাড়ি আলাদা স্বাদ পায়। আতিয়া রাগী চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, বজ্জাত মাফিয়া নির্জীব মানুষ, আপনি একদম ভালো না, দেখবেন আপনার কোনোদিন বিয়ে হবে না। আতিয়ার কথা শুনে আবরার হাসকি সরে বলল, বাট আমার তো বিয়ে হয়ে গেছে ঘরোয়ালি। আতিয়া এইবার ভেবাচাকা খেয়ে গেল, নিজের কথাই নিজেই ফেঁসে গেল। তাই সে বলল, এটাই প্রবলেম, কেন যে বিয়ে করতাম গেলাম এই নির্জীব মানুষকে। বলে আতিয়া চলে যেতে নিলেই মার্বেলে বেকায়দা পা পড়তেই স্লিপ কেটে পুলে পড়তে নিলেই আতিয়া ব্যালেন্স রাখতে আবরারের হাত ধরল। আবরার মূলত আতিয়ার পানে তাকিয়েছিল, হুট করে হাতে টান পড়াই নিজের ব্যালেন্স রাখতে না পেরে আতিয়াকে সাথে নিয়ে সুইমিং পুলের মধ্যে পড়ে গেল। আবরার পানি ভিতর থেকে মাথা তুলে দাঁড়াল। সুইমিং পুলের পানি তার বুকের একটু নিচে, যার দরুন আতিয়া পানি থেকে মাথা তুলে দাঁড়াতে পারছে ভালোভাবে। সুইমিং পুলের পানি আতিয়ার বুক সমান। আবরার মুখ থেকে হাত দিয়ে পানি সরাতে সরাতে বলল, কি ব্যাপার, গোসল করতে এত মন চাচ্ছে যে আমাকে সাথে নিয়ে নামলে, আমাকে বললে তো আমি কারণ দিয়ে দিতাম গোসল করার নয়। আবরার বাকি কথা আর বলতে পারল না। সে আতিয়ার দিকে তাকাতেই একদম ঘোর লেগে গেল। আতিয়া নিজের চুল ঠিক করছে, মুখে সব পানি ফোঁটা ফোঁটা হয়ে আছে। গায়ে কোন ওড়না ছিল না, তাই এই সুইমিং পুলের পানিতে আতিয়ার মেয়েলি সর্বাঙ্গ আরও বেশি ফুটে পড়ছে। আতিয়ার চুল থেকে পানি চুয়ে চুয়ে মুখ গলা বেয়ে নামছে। আতিয়ার এই লুক দেখে আবরার ঘোরের মধ্যে চলে গেল। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়ছে।
আতিয়া এইবার আবরারের দিকে তাকালো, যে ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আতিয়া আবরারের সামনে হাত নাড়িয়ে বলল, এই যে মাফিয়া নির্জীব মানুষ, এইভাবে কি দেখছেন? আর কি যেন বলছিলেন? আবরারের কোন হুঁশ নেই, সে এক দৃষ্টিতে আতিয়ার পানে তাকিয়ে। আতিয়া এইবার আবরারের বুকে হালকা ধাক্কা দিয়ে বলল, এই নির্জীব মানুষ। আতিয়ার ধাক্কা খেয়ে আবরারের হুঁশ আসল। সে আতিয়ার দিকে তাকাল। আতিয়া বলল, এইভাবে কি দেখছে না? আতিয়াকে আর কথা শেষ করতে না দিয়ে আবরার আতিয়ার নরম অধরে নিজের শুষ্ক অধর যাতে পানি লেগে আছে সেইভাবে ডুবিয়ে দিল। আবরার আতিয়াকে পানির মধ্যে নিজের একদম কাছে টেনে আনল। তারপর আতিয়ার মুখে দুই হাত রেখে হালকা নিচু হয়ে আতিয়ার অধরে গভীর চুম্বন দিতে লাগল। আতিয়া আবরারের বেসামাল হাতের ছোঁয়া আর এমন চুম্বনে শিহরিত হয়ে গেল। সেও আবরারের এমন বেসামাল ভালোবাসায় যোগ দিল, আবেশে চোখ বন্ধ করে নিল। আতিয়া থেকে রেসপন্স পেতেই আবরার আরও উন্মাদ হয়ে গেল। আবরার আতিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবাল। আতিয়া চোখ খিচে বন্ধ করে রাখল, আবরারের শার্টের কলার চেপে ধরল। আবরার আতিয়ার গলায় জোরে কামড় দিল। আতিয়া ব্যথা সহ্য করতে ঠোঁট কামড়াল। আবরার আতিয়ার গলায় ছোট ছোট চুমু দিতে লাগল। তারপর আতিয়ার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে শীতল কণ্ঠে হিসহিসিয়ে বলল, হাউ ডু ইউ লাইক দিস পজিশন ইন দ্য সুইমিং পুল, জ্যান? আবরারের লজ্জাজনক কথাই আতিয়ার কান থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে। আতিয়া আবরারের বুকে একটা ঘুষি দিয়ে বলল, নির্লজ্জ মাফিয়া নির্জীব মানুষ, কি বলছেন এইসব? আবরার মুচকি হেসে বলল, কেন পজিশন পছন্দ হচ্ছে না? আতিয়ার এইবার মনে হচ্ছে যেন মাটিটা ফাঁক হয়ে যাক আর ও ঢুকে পড়ুক সেখানে। আতিয়া বলল, চুপ করুন। আবরার, সত্যি চুপ করব। আতিয়া, হ্যাঁ একদম। আবরার, আচ্ছা। বলে আবরার আর কোন কথা না বলে আতিয়াকে পিছনে ঘোরাল। আতিয়ার পিঠ এসে ঠেকল আবরারের বুকে। আতিয়ার কামিজের ভিতর দিয়ে আবরার তার হাত ঢুকিয়ে দিল। আতিয়া আবরারের ছোঁয়াতে কেঁপে উঠল। আবরার আতিয়ার ঘাড় থেকে চুল সরিয়ে সেখানে মুখ দিল, সাথে তার উদ্রে নখ দিয়ে খামচি দিল। আতিয়া নিজের কামিজ খামচে ধরল। আবরার আতিয়ার ঘাড় থেকে মুখ তুলে কামিজের ফিতা ধরে টান দিল। আতিয়া নরম সরে বলল, মাফিয়া নির্জীব মানুষ, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আতিয়ার কথা শুনে আবরার কোন রেসপন্স দেই? আতিয়া কোন উত্তর না পেয়ে আবারও বলল, কিছু বলছেন না যে নির্জীব মানুষ, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে বাসেন না? আবরার এইবার বলল, না বাসি না। আতিয়া ভ্রু কুঁচকে বলল, তাহলে এইসব কি ভালোবাসেন না, যেহেতু এইভাবে কাছে আসছেন কেন? আবরার আতিয়ার জামার হাতা খুলে নামিয়ে সেখানে জোরে চুমু দিল, তারপর বলল, ভালোবাসা কি আমি বুঝি না, কিন্তু এতটুকু বুঝি যে তোকে আমার চাই, তুই আমার আসক্তি, তোকে ছাড়া আমার একটা দিন রাত কাটে না। তোকে যদি একদিন না দেখি আমার দম বন্ধ লাগে, তুই আমার অভ্যাসে পরিণত হয়েছিস। তুই আমার আসক্তি, কোন ভালোবাসা না। আবরারের এমন কথা শুনে আতিয়া আবেশে চোখ বন্ধ করে নিল। সে উত্তর পেয়েছে, কিন্তু বেডা মুখ থেকে সরাসরি বলবে না ভালোবাসি, এটাই। আবরার আতিয়াকে নিজের দিকে ঘুরিয়ে আনল। আতিয়ার গলায় চুমু দিল। আস্তে আস্তে আরও গভীরে যেতে লাগল। ঘনিষ্ঠতা বাড়তে লাগল তাদের মধ্যে। রাত যত আরও গভীর হচ্ছে, দুইজন আরও কাছে আসছে। ভালোবাসার সাগরে পাড়ি জমাচ্ছে, ডুব দিচ্ছে ভালোবাসার সাগরে শত শতবার। টিল 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 টিল। ভোরের আলো ধীরে ধীরে পূর্বাকাশে উকি দিচ্ছে। কালচে নীল আকাশের কোণে গাঢ় কমলা রং মিশে এক মোহনীয় আভা ছড়াচ্ছে। শিশির ভেজা পাতার ওপর সূর্যের প্রথম কিরণ পড়তেই তারা চকচক করে উঠল, যেন কোনো অদৃশ্য শিল্পী প্রকৃতির ক্যানভাসে রঙের ছোঁয়া দিচ্ছে। পাখিরা আলতো করে ডানা ঝাপটে নতুন দিনের আগমনী সুর তুলছে। চারপাশে এক শান্ত আবেশ, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, নতুন দিনের প্রতিশ্রুতি নিয়ে আসা এক প্রশান্তিময় সকাল। আতিয়া নামাজ পড়ে আর ঘুমায়নি। সে বসে কোরআন তেলাওয়াত করছিল। এখন বাজে সকাল সকাল 7:20। আতিয়া বেডে গিয়ে বসল। আবরার এখনও ঘুমিয়ে আছে। আতিয়া গিয়ে আবরারের গায়ে হাত দিয়ে বলল, এই যে মাফিয়া নির্জীব মানুষ, উঠবেন না, বাসায় যাব তো? আবরার ঘুমু ঘুমু কণ্ঠে বলল, উহুম। আতিয়া কপাল কুঁচকে বলল। আবরার ঘুমু ঘুমু কণ্ঠে বলল, উহুম। আতিয়া কপাল কুঁচকে বলল, উহুম কি? আমি সেই কালকে রাতে অজ্ঞান হয়েছি না, ভুল আপনি আমাকে সেই বিয়ের আসরে অজ্ঞান করে নিয়ে আসছেন। একটুখানি জ্ঞান আসছিল, আবার জ্ঞান হারাইছি। এতক্ষণ আমি না খাওয়া, আমার ক্ষুধা লাগছে প্রচুর, আমি বাসায় যাব, ওঠেন তাড়াতাড়ি। আবরার এইবার বলল, খাবার দেখো নিচে আছে, ফ্রিজে ঢোকানো, শুধু একটু গরম কর, তারপর খেয়ে নাও। আতিয়া,
আপনি খাবেন না? আবরার, না আমি ব্ল্যাক কফি খাবো 1 কাপ। আতিয়া বেড থেকে নেমে যেতে যেতে বলল, আচ্ছা আমি তৈরি করে আনছি। এই বলে আতিয়া রুম থেকে বেরিয়ে গেল কিচেন রুমের উদ্দেশ্য। আতিয়া কিচেন রুমে এসে ফ্রিজ খুলে দেখে 1 প্যাকেট বিরিয়ানি রাখা। আতিয়া সেটা বাহির করে গরম করতে বসালো। আবরার এখনও ওঠেনি তাই ও আগে খেয়ে নেবে, তারপর আবরারের জন্য কফি নিয়ে যাবে। আতিয়া গরম করা খাবার খেয়ে ব্ল্যাক কফি বানালো, তারপর কাপে করে সেটা নিয়ে গেল রুমের উদ্দেশ্য। আবরার এতক্ষণে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে। আতিয়া চলে যাওয়ার পরপরই আবরারের ফোনে জরুরি কল আসে অফিস থেকে, তাই সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। আতিয়ার রুমে এসে দেখে আবরার চুল সেট আপ করছে। আতিয়া কফি নিয়ে আবরারের কাছে দিয়ে বলল, এই নেন আপনার কফি। আবরার কফির কাপ হাতে নিয়ে সেটাই 1 চুমুক দিয়ে বেডের দিকে ইশারা করে আতিয়ার উদ্দেশ্য বলল, ওইখানে একটা শাড়ি রাখা আছে, তাড়াতাড়ি এই কাপড় চেঞ্জ করে পরে ফেলো, আমরা বাসায় যাব। কুইক। আতিয়া, আচ্ছা। আবরার 1 হাতে ফোন নিয়ে আর 1 হাতে কফির কাপ নিয়ে ফোন স্ক্রুল করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। আতিয়া দরজা লাগিয়ে বেডের কাছে এসে দেখে নেভি ব্লু রঙের শাড়ি, সাথে ব্লাউজ আর পেটিকট আছে। আতিয়া নিজেই শাড়ি পরতে পারে, তাই কোন সমস্যা হল না। আতিয়া শাড়ি পরে আয়নার সামনে গেল, তারপর চিরুনি দিয়ে চুলগুলো সুন্দর করে আছড়িয়ে নিল, ছেড়ে রাখল। মুখে হালকা প্রসাধন, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, চোখে গাঢ় কাজল আর কালো ছোট টিপ কপালে দিল। ব্যাস, আতিয়া আর একবার নিজেকে আয়নায় ভালোভাবে দেখে রুম থেকে বেরিয়ে গেল। আতিয়া রুম থেকে বেরিয়ে আবরারকে কোথাও পাই না। আতিয়া ভাবল হয়তো বাইরে চলে গেছে, তাই সেও সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল, তারপর বাইরে বেরিয়ে গেল। আতিয়া গেটের বাইরে তাকিয়ে দেখে আবরার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আতিয়া মুচকি হেসে আবরারের দিকে এগোতে লাগল। কিছু দূর যেতেই আতিয়ার শাড়ির কুচি একটু ঘেটে গেল, তাই সে শাড়ির কুচি ঠিক করতে করতে আবরারের দিকে যাচ্ছে, আর ঠিক তখনই কেউ গেয়ে উঠল, চুটি না শুট মুঝসে, র‍্যাং তেরা ধোলনা। কারোর গানের গলা শুনে আতিয়া মাথা উঠিয়ে সামনে তাকিয়ে দেখে আবরার গান গাচ্ছে। আতিয়া ভ্রু কুচকে কিছু না বুঝে পিছনে ঘুরে দেখে 1 মেয়ে হেঁটে আসছে এই দিক দিয়ে, আর মেয়েটা আবরারের দিকে তাকাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। এটা দেখে আতিয়া রাগে কটমট করতে লাগল। মেয়েটার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটা সেখান থেকে চলে যেতে আতিয়া রাগে ফুঁসতে ফুঁসতে আবরারের কাছে এসে বলল, ভালো, খুব ভালো, থামলেন কেন? আরও গান? কি যেন নাম মেয়েটার? ও হা, মনে পড়ছে, মাহি। তাই তো মাহি গান, আরও গান আছে গান। আতিয়ার কথার কোন মানে বুঝতে পারল না আবরার। সে তো আতিয়াকে দেখেই গানটা গেয়ে উঠল। আতিয়া যখন শাড়ির কুচি ঠিক করতে করতে তার দিকে এগিয়ে আসছিল, তখন আবরারের চোখ আতিয়ার দিকে যায় আর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে তার বাচ্চা বউয়ের দিকে, আর এই গানটা মাথায় আসছিল বারবার, তাই তো গেয়ে ফেলল। কিন্তু আতিয়া কি বলছে কিছুই বুঝতে পারছে না, তাই সে বলল, কি যাতা বলছো? আতিয়া রাগে গোজগোজ করতে করতে বলল, হ্যাঁ, এখন তো আমার কথা যাতা মনে হবে, তাই তো ওই মাহির কথা মধু মনে হবে। আতিয়ার এমন কথা শুনে আবরার ধমকের সরে বলল, এই মেয়ে চুপ, কি মাহি মাহি করছো? আতিয়া ন্যাকা কান্না করে বলল, হ্যাঁ, এখন তো আমাকে ধমক দেবেন আর ওই মাহিকে আদর করবেন? ভালো, খুব ভালো, যান আপনার মাহির কাছে যান। আবরার এইবার জোরে ধমক দিয়ে বলল, আর একবার যদি ফালতু কথা বলেছ মেয়ে, তাহলে সোজা ওপরে যাওয়ার টিকিট কেটে দিব, গাড়িতে উঠে বসো। এই বলে আবরার গাড়ির দরজা খুলে দিল। আতিয়া ন্যাকা কান্না করতে করতে গাড়িতে গিয়ে বসল। আবরার গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসল। আতিয়ার ফ্যাচফ্যাচ কান্না দেখে আবরার আবারও ধমক দিয়ে বলল, এই মেয়ে, এক্ষুনি কান্না থামাও, একটা সাউন্ড যদি আমি পেয়েছি তাহলে আমার রিভলভারের সব কয়টা গুলি তোমার পেটে চালান করব, বুঝতে পেরেছ? আবরারের কথা শুনে আতিয়া চুপ হয়ে গেল, আর কোন আওয়াজ করল না বলা যায় না। মাফিয়া বলে কথা, যদি সত্যি গুলি চালান করে দেই ওর পেটে তখন? না বাবা, দরকার নেই, পরে দেখা যাবে, এখন চুপ থাকায় ভালো। আতিয়া আর কোন শব্দ করল না, সাথে আবরার ও হার কোন আগ বাড়িয়ে কথা বলল না। আবরার গাড়ি নিয়ে সোজা বাসায় আসলো, তারপর আতিয়াকে নামিয়ে দিয়ে আবারও গাড়ি ঘুরিয়ে অফিসের উদ্দেশ্য রওনা দিল। এইদিকে আতিয়া গাড়ি থেকে নেমে কোন কথা না বলেই বাড়ির ভিতরে চলে গেল। শুভ সকাল মিস ফারিহা। ফারিহা লাজুক হেসে জবাব দিল, শুভ সকাল রাকিব ভাই। রাকিব ভ্রু কুচকে বলল, এখনও ভাই বলবেন নাকি মিস ফারিহা? ফারিহা জিভে কামড় দিয়ে বলল, না মানে এটা বলেই অভ্যাস তো, তাই আর কি। রাকিব, আচ্ছা বাদ দেন,
ফারিহা আমার আব্বু আম্মু যে লন্ডনে থাকে এটা আপনি জানেন? ফারিহা মাথা নিচু রেখে জবাব দিল, হুম সব জানি। রাকিব দুষ্টু হেসে বলল, তাই নাকি? ফারিহা, হুম। রাকিব এইবার মজা বাদ দিয়ে সিরিয়াস কণ্ঠে বলল, আমি লন্ডন যাব, সাথে আপনাকেও নিয়ে যাব, আমার আম্মু আব্বুর কাছে। আপনি যাবেন তো আমার সাথে মিস ফারিহা? ফারিহা এক সেকেন্ড সময় বায়না করে বলল, হুম অবশ্যই যাব, আমার শ্বশুর শাশুড়িমা কেমন আমি দেখতে যাব। এটা বলার পরে মনে মনে বলল, কত স্বপ্ন ছিল আপনার সাথে বিয়ে করার, আপনার পিছে কত মেয়ে ঘোরে বিয়ের পরে যেন সেই শাকচুন্নিগুলোকে তাড়াতে পারি, আর এখন আমি আপনার বউ আর আপনি বিদেশ যাবেন আর আমি যাব না, এটা হই নাকি? মেয়েদের সাথে কথা বলবেন এটা আমি থাকতে ইম্পসিবল। রাকিব এইবার আবরারের সাথে অফিসে দেখা করার জন্য উঠে যেতে যেতে বলল, আচ্ছা মিস ফারিহা, আমি কাগজপত্র সাথে পাসপোর্ট ভিসা কমপ্লিট করে আসছি। একটু পরে ভাবি আর দাদি আসবে, তাদের সাথে গল্প করবেন, আর খিদে লাগলে ফ্রিজ খুলে দেখেবন রান্না তরকারি কাঁচা তরকারি সব আছে, যেটা ভালো মনে হই নিয়ে খাবেন। আমি এখন চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ। ফারিহা ও আল্লাহ হাফেজ বলতেই রাকিব চলে গেল নিজ গন্তব্যে। ওই অরিস ও আমার সাথে পাল্টা খেলল, আমাকে মাঝ রাস্তায় নামিয়ে চলে গেল। আর এই সাদমান ও গায়েব খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বুঝতে পারছি এইসব আবরারের কাজ ওকে আমি শেষ করে দেব, ওর জন্য আমার সব প্ল্যান বিলীন হয়ে যাচ্ছে। বলেই মিস্টার আনোয়ার পাশে থাকা টি টেবিলে টাজোরে আছাড় মারল। মিস্টার আনোয়ারের পাশে থাকা সব বডিগার্ড একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। কেউ কোন কথা বলছে না, কারণ সবাই জানে কেউ কথা বললেই এখন তার শেষ দিন হবে। মিস্টার আনোয়ারের সারা শরীর রাগে রিরি করছে, সে আবারও বলল, অরিসকে মেরে ফেলতে হবে, অরিসকে মেরে ফেলতে হবে। এটা শোনা মাত্র সবাই মিস্টার আনোয়ারের দিকে তাকাল। তারা এটা ভাবছে যে কেউ নিজের সন্তানকে কেন মারতে চাইবে, আর অরিস অনেক কাজ করেছে তার বাবার হয়ে, তাহলে সবাইকে নিজের দিকে এইভাবে তাকাতে দেখে মিস্টার আনোয়ার বাজহাই গলায় বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নামা, যা বললাম তাই কর। আমার কালো রাজ্যে আগে আর সন্তান পড়ে, সেই সন্তান যদি কালো রাজ্যের ধ্বংসের কারণ হই, আমি বাপ নিজে ছেলের গর্দান নিব। মিস্টার আনোয়ারের কথা শেষ হতেই সবাই আরও ভয় পেয়ে গেল, কি মানুষ কালো রাজ্যের জন্য নিজের ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। মিস্টার আনোয়ার সবার দিকে তাকিয়ে বলল, অরিসকে মেরে ফেলো, আর সাদমানের খোঁজ লাগাও। মিস্টার আনোয়ারের কথা শেষ হতেই সব বডিগার্ড বাড়ি থেকে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে যেতেই মিস্টার আনোয়ার বলে উঠল, আমার কালো সাম্রাজ্য ধ্বংস করার জন্য তোর ছোট্ট একটা উপহার, শান্তিময় মৃত্যু। এইটুকু বলেই লোকটি কিটকিটিয়ে হেসে উঠল।